প্রথমবারের মতো বহুপাক্ষিক সামরিক মহড়ার আয়োজন করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। এতে অংশ নিচ্ছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার সহ 11টি দেশ। এই মহড়ার লক্ষ্য হল প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তোলা। কিন্তু এই মহড়ায় বাংলাদেশ নেই। বর্তমান বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তো ভালো, তারপরও কেন বাংলাদেশ ডাক পেল না? কি কারণ থাকতে পারে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশকে আহ্বান জানানোর বিষয়টা আলোচনায় ছিল। শুরুর দিকে তুমি যদি কোথাও কোনো তল্লাশি করো খবরটাই দেখবে বাংলাদেশের নামও আছে, কিন্তু শেষ মধ্যে বাংলাদেশকে ডাকা হয়নি। তো একটা বড় কারণ হচ্ছে যেহেতু এটা তোমার ওই মেঘালয় সীমান্তে এই এক্সারসাইজটা মহড়াটা হবে, যে মহড়ায় ভারতের জেলা মানে বলা যায় প্রতিবেশী, তার মধ্যে নেপাল, ভুটান আছে ঠিকই, এমনকি শ্রীলঙ্কাও আছে, বা ভারত মহাসাগরের তীরে যে সমস্ত রাষ্ট্র তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তো বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোর একটা কারণ হচ্ছে, বড় কারণ হচ্ছে সীমান্তবর্তী এলাকায় হবে, যে এলাকাটি স্পর্শকাতর, যে তারা পরিষ্কার স্পষ্টভাবে জানাননি কারা আসছেন। মানে বাংলাদেশের কি গোয়েন্দারা আসছেন, সেই সামরিক গোয়েন্দারা, এটা নিশ্চিত নয়। এর ব্যাপারে একটা নিশ্চয়তা না থাকার কারণেই আমার মনে হয় শেষ মুহূর্তে বাংলাদেশকে আর আমন্ত্রণ জানানো হয়নি। এবং দ্বিতীয়ত যেটা বলাই যেতে পারে, যেটা হচ্ছে যে এটা ঘটনা তারেক রহমান সরকার আসার পর আমরা যেটা ভাবছিলাম, বা উভয় দেশই হয়তো ভাবছিল সম্পর্কটা একটা অসাধারণ উন্নতির পথে চলেছে, বিশ্বাসের অভাব লক্ষ্য করা, অভাব আছে, আস্থার অভাব আছে। তুমি 2001 থেকে 6 বিএনপি সরকার ছিল, প্রথম দিকে তুমি যদি ঘটনাবলী দেখো, আজকে যে ধরনের তুমি উচ্ছ্বাস ভারত বাংলাদেশ বন্ধুত্ব নিয়ে দেখতে পাচ্ছ, তখন এই ধরনের একটা উচ্ছ্বাস দেখা গিয়েছে, কিন্তু সেটা কিন্তু খুব অল্প সময়ের জন্য স্থায়ী ছিল, বেশি দিন হয়নি। এবং যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা হচ্ছে, যেটা হয়তো বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তারা হয়তো ভালো বলতে পারবেন, বাংলাদেশের একটা ব্যাপক চর্চা ছিল যে ভারতের সহযোগিতাই তারেক রহমান ক্ষমতায় এসেছে, বিশেষ করে জামায়াত ইসলামী যাতে আসতে না পারে। কিন্তু এটা আমরা একজন ভারতীয় হিসেবে, আমি সরকারি বক্তব্য বলছি না, একজন ভারতীয় হিসেবে আমরা দেখেছি যে বর্তমান তারেক রহমান সরকার জামায়াতে ইসলামীদের চাপে আছে। যে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বলতে পারেন যে আমি কোন রাজনৈতিক দলকে নিষেধ করায় বিশ্বাস করি না, তিনি ভোটে নির্বাচিত হওয়ার পর যদি সেই রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়ার ব্যাপারে অনুমোদন করেন, তবে সন্দেহ তো হবেই, খুবই স্বাভাবিক। ফলে আমার মনে হয়েছে যে সম্পর্কটা যাই হয়ে থাকুক, একটা কোথাও বিশ্বাসের এবং আস্থার একটা অভাব দেখা যাচ্ছে, এবং এই বিশ্বাসের আস্থার অভাবের কারণে এরকম একটা সামরিক মহড়ায়, যেটার প্রথমত যেটা ভারতের অ্যাক্টিস্ট পলিসি বলা হয়, অর্থাৎ সেখানে উভয় সমস্ত দেশের মধ্যে একটা সহযোগিতা, সামরিক সহযোগিতা, কোথাও একটা বাংলাদেশ সম্পর্কে বিশ্বাসটা এখনো ভারতের দৃঢ় নয়। সেটাই একমাত্র তার এটারই প্রমাণ, যে কারণে হয়তো বাংলাদেশ আমন্ত্রিত নয়। আর অন্য কারণ আমি যেটা আগেই বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশ নির্দিষ্টভাবে জানাননি তাদের টিমে কারা কারা আছে, গোয়েন্দারা যদি থাকেন সেটা আছেন কিনা, সে ব্যাপারটা নিশ্চিত না হওয়ার কারণে সময়টা যখন ভাবা হয়েছিল, তারপরে তারা যে টিম পাঠাবেন, যে টিমটার তালিকাটা তারা সঠিকভাবে দেয়, এই টিমের তালিকা নিয়ে একটা সমস্যা হয়েছিল বলে আমি শুনি। আপনি আস্থার সংকটের কথা বলছেন। বিএনপি সরকারের 2 মাসে কেন আস্থার সংকট দেখছে ভারত? এই আস্থার সংকটের কারণে কি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক মন্তব্যের জেরে ঢাকার ভারতীয় দূতকে তলব করেছে বাংলাদেশে? ইউনূস সরকারের সময়ও এমনটি দেখা গিয়েছিল। তাহলে দুদেশের সম্পর্কে কি আবার ফাটল ধরছে? না, আমি ফাটলের দিকে যাচ্ছে এরকম কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু যেটা আমি বলেছি যে ভারতের যে আশা বা আকাঙ্ক্ষা, সেটা সম্পর্কে আমার মনে হয় তারেক রহমান সরকার সম্পূর্ণ যে কোনো চাপের মুখেই হোক, চাপেই পড়েছেন। আমার মনে হয়েছে সেই চাপটা হচ্ছে
চরমপন্থীদের চাপ, এবং সেটা তিনি ভয় পাচ্ছেন হয়তো যে চরমপন্থীরা তার কথা না শুনলে তারা তাকে ক্ষমতায় টিকতে দেবে না, এরকম একটা জায়গা হয়তো যাচ্ছে। কিন্তু সেটার কারণেই কিন্তু তুমি দেখো যে তুমি যেটা বললে এগুলো ঘটনা, যে হেমন্ত বিশ্ব শর্মা একজন মুখ্যমন্ত্রী, তিনি এমন কিছু অপ্রীতিকর মন্তব্য, তিনি যেটা বলেছেন সেটা সত্যি সত্যি আমি একজন ভারতীয় হিসাবে কিন্তু আমার কাছে বিস্মিত মনে হয়, বিস্মিত শুধু নয়, আমি যে লজ্জিত বটে। এটা ভারত সরকারের নীতি কেন আমি জানি না, কিন্তু তিনি বলছেন ভারত আর বাংলাদেশের সম্পর্ক অবনতিটাই আমি চাই, অবনতি হলেই নাকি ভালো থাকে। এরকম একটা কথা একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী বলতে পারেন, মানে আমি ভাবতেই পারছি না, ভাবতেই পারছি না। এবং তুমি যদি বলো পরিষ্কার ভারতীয় হিসেবে, আমি কিন্তু এটা কঠোর ভাষায় নিন্দা করছি। এটা এটা একটা বলা যায় না। একজন নির্বাচিত, যিনি ভারতের সংবিধানের হাত নিয়ে শপথ নিয়েছেন, তিনি একটা দেশের সম্পর্ক অবনতি হোক এটা চান, এটা বলছেন প্রকাশ্যে মিডিয়াকে, এটা অদ্ভুত এবং হাস্যকর। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই কথাটা তো আমি ভারত সরকার তো চাইছেন সম্পর্ক উন্নত করার জন্য, বারবার বলছেন উন্নত যাতে হয়। তো সেক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা তিনি মুখ্যমন্ত্রী হিসেবে একটা ভিন্ন সুরে কথা বলছেন, বিষয়টা তো বিস্ময় তৈরি করে না। এবার আমি একটা অন্য ব্যাখ্যা দিই, সেই ব্যাখ্যাটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে, এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে তথাকথিত অনুপ্রবেশ, আমি অনুপ্রবেশকে কোনো সংখ্যা করতে দেখি, মানে আমি মানি না ওই ব্যাপারটা, তত্ত্বটা। দ্বিতীয়ত ওই তথাকথিত অনুপ্রবেশ, এই তত্ত্বটাকে বারবার বলে ওখানে একটা মেরুকরণ, একটা রাজনীতি করা হিন্দু মুসলমান, যে মুসলমান অর্থই হচ্ছে সে হচ্ছে মানে অনুপ্রবেশকারী, এই তত্ত্বটা প্রচার করে হিন্দু ভোটকে সুসংগত করার চেষ্টা। যেমন বাংলাদেশে ভোটের আগে একটা ভারত বিরোধী জিগির তোলা হয়। আজ যারা ক্ষমতায় এসছেন তাদের নেতারা তো ভারতীয় শাড়ি পরিয়েছিল না, কেন? ভোটে জেতার জন্য। ভোটে জেতার জন্য এত নোংরা রাজনীতিতে পড়তে হয়, এটা দুদেশের রাজনীতিবিদদের জন্যই আমি নিন্দা করছি, এবং তাদের আমি কঠোর ভাষায় নিন্দা করছি। আপনি কি চান যে সম্পর্ক ভালো হোক কি না হোক, আপনি এই কিছু ভোটে জেতার জন্য এই ধরনের, আপনি ভোটে হেরে যান না, কি এসে গেল, দুনিয়া শেষ, আপনার জীবন শেষ ভোটে হেরে গেলে? তাই বলে আপনি একটা অনৈতিক কাজ করবেন, অনৈতিক কথা বলবেন, আপনার বাড়ির আপনার স্ত্রী যে শাড়িটা কিনে নিয়ে গেছে সেটা পরিয়ে দেবেন? এই যে জঘন্যতম যে রাজনীতি, যে রাজনীতির শিকার ভারতীয় রাজনীতিবিদ, সে একই রাজনীতির শিকার বাংলাদেশের রাজনীতি। এখন এই মুহূর্তে ভোট নেই, কিন্তু যখন ভোট হবে তখন আমরা আবার এই বিষয়টা দেখব। এবং এই ক্ষেত্রে আমাদের তো মানে তখন মনে হয় আমরা খুব সংখ্যালঘিষ্ঠ মানুষ, ওই লোকগুলোই সংখ্যাগরিষ্ঠ। মানে এটা আমার কাছে একটা অদ্ভুত জিনিস মনে হয়। সেই জন্য আমি বলছি যে, এবং আমি বলবো বাংলাদেশ সরকার সঠিক কাজ করেছে। বাংলাদেশ হাই কমিশনারকে, বা এখন যে কর্মরত হাই কমিশনার, যেহেতু হাই কমিশনার চলে গিয়েছেন বদলিয়ে, নতুন হাই কমিশনার যিনি আসবেন তার কাছে জানতে চেয়েছেন, সেটা সংবাদের পরিভাষায় নানা রকম লেখা হয়ে থাকে, সমর তলব ইত্যাদি, কিন্তু তাকে বলা হয়েছে যে এই ধরনের সম্পর্ক কথাবার্তা বলেছে, সম্পর্ক তো ভালো রাখবেন কিনা মুখ্যমন্ত্রীর কথায় যদি মানে ভারত সরকার যদি রিজন না করে অথবা অস্বীকার না করে, তাহলে মনে হয় ভারত সরকারের সম্মতি আছে। কিন্তু এটা অস্বীকার করা যাবে না, সেটা আমি বলছি। এটা কিন্তু দায়িত্বটা বাংলাদেশ সরকারকেই নিতে হবে। তাদের কিন্তু ভারত সরকারের যে আকাঙ্ক্ষা, আমি বলছি না তাকে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে হবে, এরকম কোনো, আমি কেউ ভাষায় হয়েছিলাম তুলে দেয়নি, ওটা ভুল প্রচার করে তারা প্রচার করেছেন, এটা অন্য কথা। কিন্তু তাদেরকে ওটা ভাবতে হবে যে তাদের জন্য যে বাংলাদেশে স্থিতিশীল করার জন্য, স্থিতিশীলতা রাখার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক একটা শান্তি। সেইটা যদি তারা না করতে পারে তাহলে কাহাতক ভারত আর সহ্য করে থাকবে। তো আমার মনে হচ্ছে, আমি জানি না, আমি বলতে পারবো না এখন, এমন যেদিন আমাদের এমইএর ব্রিফিং হবে, আমি নিজে যেদিন এই প্রশ্ন পাবো যে ভারত সরকার কি তার এই মন্তব্যের সঙ্গে একমত কিনা। কিন্তু পয়েন্ট হচ্ছে যে আমার কাছে মনে হয় যেটা হয়তো একটা হতে পারে রণকৌশল, তারেক রহমান সরকারকে একটু চাপে ফেলা,
যে তুমি যেগুলো করবে বলেছিলে তার কিছুই করছো না। তুমি অতীতেও করনি, এখন তুমি করবে বলে আমরা ধরে নিয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে যেহেতু আওয়ামী লীগ নেই, সুতরাং অন্তত জামায়াত ইসলামের মধ্যে চরমপন্থী দল ক্ষমতায় না আসে তার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। সেই সারা দুনিয়া বলেছে যে ভারতের সাহায্যে বিএনপি এসছে ক্ষমতায়, কিন্তু সেইটা যদি এখন ভারতকে তিনি অস্বীকার, ক্ষমতায় আসার পর তিনি যদি ভুলে যান কি কি বলেছিলেন, তাহলে তো দুর্ভাগ্য। এই ধরনের হেমন্ত বিশ্ব শর্মার মতো আরো অনেক লোক অনেক কিছু বলবে ভবিষ্যতে, আমার তো এটাই মনে হয়। বলা হয়ে থাকে ভারতের সমর্থনে বাংলাদেশের ক্ষমতায় এসেছে বিএনপি। আপনি বলছেন বিএনপি সরকার ভারতের কথা রাখছে না, তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতির করার বিষয়ে ভারত কি বর্তমান সরকারের ওপর চাপ দিতে পারে? বিএনপিকে সমর্থন করে ভারত কি পেয়েছে? ভারত থেকে প্রতিদিন বিদ্যুৎ পাচ্ছেন, আদানি কোম্পানি বিদ্যুৎ দেওয়া শুরু করেছে, ভারত থেকে ডিজেল যাচ্ছে। তারা কিছুই করবেন না, অথচ ভারত থেকে তারা বাড়তি ডিজেল চাই, তাই না? বাড়তি ডিজেল দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। ভারত তো এখন দিচ্ছে, বিনিময় কি দিয়েছেন তিনি ভারতকে? কিছুই দেননি, ধোঁকা ছাড়া আর কিছুই দেননি। তো পয়েন্ট হচ্ছে আমার কাছে একটাই বড় বিষয়, আমি শেখ হাসিনা ছেড়ে দিলাম। পয়েন্ট হচ্ছে যে কেউ বলেনি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতা তাদের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিয়ে তাদেরকে মহা আনন্দে রাজনীতি করতে দিন, এরকম কোনো কথা না। রাজনৈতিক একটা দলের নিষেধাজ্ঞা কেন প্রত্যাহারিত হবে না, এটাই তো প্রশ্ন, যেটা তিনি বলেছিলেন, আর অন্য কেউ বলেননি, তিনি বলেছিলেন। সেটা তার আমি বলছি না যে তার যদি কোনো অপরাধ থাকে তার বিচার হোক, এবং শেখ হাসিনা নিজে বলেছেন আমি বিচারের সম্মুখীন হব, এবং যদি ন্যায্য বিচার হয় তাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া। তৃতীয় কথা, আমি যেটা বলছি, বাংলাদেশের যে পরিস্থিতি আমরা ভেবেছিলাম ইউনূস সাহেবের যে মব সন্ত্রাস চলে যাবে, মব সন্ত্রাস যায়নি। বাংলাদেশে তিনি জঙ্গিবাদের উত্থান, জঙ্গিবাদের অর্থনীতির উপরে বই লিখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একটা অন্য দুর্নীতির মামলায় জোর করে গ্রেপ্তার করে রাখা হয়েছে, 9 মাস ধরে জেলে আছে, বর্ষিয়ান একজন অধ্যাপক, এবং তার বহু ছাত্রছাত্রী আছেন বাংলাদেশে। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি তার বিরুদ্ধে হাইকোর্ট পর্যন্ত রাজি হয়েছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সঠিক নয়, কিন্তু কোন বিচারপতি তাকে জামিন দিতে পারছেন না এই ভয়ে, পাছে জামায়াত ইসলামী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই তো বাংলাদেশের গণতন্ত্র, আমাদের শেখাচ্ছেন গণতন্ত্র, বিচার ব্যবস্থা। লজ্জা করেন আবার, গোটা দেশের বিশ্বের কাছে কলম। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি তার সঙ্গে 26 জন অভিযুক্ত, প্রত্যেকে জামিন পেয়ে গেছে, কিন্তু তাকে জামিন দেওয়া হয়। কারণ কি? তিনি বাংলাদেশের জঙ্গি উত্থানের উপর গবেষণা করছিলেন, এইটা তার অপরাধ। তিনি কিন্তু হিন্দু নন, তিনি কিন্তু ধর্মীয় মুসলিম, 5 বার নামাজ পড়েন। তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশের। অর্থাৎ তারেক রহমান আসার পর পাল্টানোটা কি, সেটাই তো বুঝতে পারছি না। তিনি এটা বুঝছেন না, সেটা হচ্ছে যে না পাল্টালে আর একটা পাল্টানোর মতো কিছু ঘটবে, এইটা তাকে বলে দিল পরিষ্কার, তিনি সতর্কতা। তাহলে কি বর্তমান সরকারকে সমর্থন দিয়ে ভারত ভুল করেছে? না, ভারত বলেছিল, দেখো, ভারত সমর্থন দিয়ে ভুল কিছু না। ভারত বলেছিল বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবেন, যাকেই করবে, যদি আজকে জামায়াতকেই করত, জামায়াত যাতে না হতে পারে তার তো ব্যবস্থা মানা করা হয়েছিল না। ভারতের অনুরোধেই বহু আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জেলায় তারা বিএনপিকে সমর্থন করেছিলেন যাতে জামায়াত না ক্ষমতায় আসতে পারে। তার প্রতিবাদটা কি? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ভারত ভুল করেন, ভারত বলেছিল নির্বাচিত একটা সরকার এলে তার সঙ্গে দেখো, পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে এলেন, তাকে সবকিছু হলো, এত বড় অধ্যক্ষের সঙ্গে তিনি বলে গেলেন এখানে, তিনি না তার কোন সেখান বলেছেন আমি ঠিক জানি না, ভারতীয় সম্পাদক আওয়ামী লীগকে এখানে, কিন্তু আওয়ামী লীগ বলে কিছু নেই, আওয়ামী লীগ হতে পারে কিন্তু শেখ হাসিনা ছাড়া জন। তুই কে বলা? আজকে যদি আওয়ামী লীগ বলে যে তারেক রহমান ছাড়া অন্য নেতা বিএনপি ছাড়া কি সঠিক হবে? আমরাই আপত্তি করবো, আমি আপত্তি করবো, যেটা বলতে পারে না। অন্য একটা দলীয় সিদ্ধান্ত কে কি ভাবে সেই দল ঠিক করবে,
বাইরে থেকে একজনকে চাপিয়ে দেবে কেন? একটা সমস্যা কি জানো তো, বাংলাদেশের ক্ষেত্রে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, যিনি যখন ক্ষমতায় আছেন তিনি ভাবেন যে আমি চিরকাল ক্ষমতায় আছি। কেউ যে চিরকাল নয়, চিরস্থায়ী নয়, এটা ক্ষমতায় থাকাকালীন বোঝেন না। কারণ একটা জিনিসই চিরস্থায়ী, সেটা হলো পরিবর্তন, যেটা আগামী জুলাই আগস্টে হতে পারে। দাদা, আপনি কেন এই ইঙ্গিত দিলেন, যদি বিস্তারিত বলেন? ব্যাখ্যা না, আমি জানি যেভাবে মানুষের বিক্ষোভ বাড়ছে, তারা আজকে তোমাদের ওখানে রূপপুর, তুমি বলো এখন দলে দলে গ্রামাঞ্চলে প্রত্যেকটা তৃণমূল স্তরের মানুষ তারা বলছেন শেখ হাসিনা তো সঠিক কাজ করে গিয়েছিল। কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলো, তিনি তো করে গিয়েছিল। মেট্রো করে অফিস যাচ্ছে তেলের অভাবে, সেটা তো তিনি চালু করেছিলেন। পদ্মা সেতু দিয়ে যাচ্ছেন, তিনি চালু করেছিলেন। আমি দুর্নীতির সময়টা বাদ দিলাম, ঠিক আছে, যে কোনো সরকারি প্রকল্পে কিছু দুর্নীতি হয়ে থাকতেই পারে, সেটা ঘটনা, কিন্তু কাজগুলো তো হয়েছে, পরিকাঠামোটা তো তৈরি হয়েছিল, মানুষ ভাবছে, সেটা মানুষ তো দেখছে তারা, তাই না? সেটা তো একটা জিনিস। সেই কারণে কিন্তু এই মানুষরাই কিন্তু তারা যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, একইভাবে যে কোনো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতেই পারে। আমাকে যে মনে হচ্ছে সেটা খুব বেশি দিন আর নয়, এবং সেটা হতেই পারে, যে কারণে তারা কিছুতেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে চাইছেন। এটা একটা বড় কারণ বলে আমার মনে হচ্ছে। 5 আগস্টের মতো আবার কিছু ঘটতে যাচ্ছে? না, আমি দেখো, সময় আমি ভবিষ্যৎবাণী করতে পারি না, আমি জ্যোতিষী নই, কিন্তু আমি বলছি তোমাদের বাংলাদেশটা না, আগস্ট মাসটা চিরকাল ইতিহাস করে দেখো, আগস্ট মাসটা উঠে সেই বঙ্গবন্ধুর হত্যা থেকে শুরু, সব ঘটনা আগস্টেই ঘটে। তাহলে আবার একটা আগস্টে ঘটতে পারে, এটা আমার অনুমান, এই আর বলতে পারি।